আর এটার টপিকসটা কি সেটা আমরা পড়বো, যে মেন টপিক আমরা পড়তেছি এটা আটকে যাওয়া। আপনি এখান থেকে শুরু করেন তাহলে, আর এটা লেখেন, ঠিক আছে? তাহলে এটা হ্যাঁ, এই জন্য বলছি এটা লিখে রাখো, সেবার লিখা লেখেন। এখানে উপকরণ বা যদি মোবাইলে তুলে নেন উপকরণ লিখা, এই 10টা 11টা জিনিসের নাম লিখবেন, ঠিক আছে? ক্যাথেটারাইজেশন ভাই ওই পৃষ্ঠায় যান আপনি, বা ওই পৃষ্ঠা ফাঁকা রাখেন, ঠিক আছে? ওই পৃষ্ঠা ফাঁকা রাখেন, এখান থেকে লেখেন। পিছনের জায়গা একটু ফাঁকা রাখবেন, পিছনে এক পেজ ফাঁকা রাখবেন, মেন টপিকে আমরা যাব। এখানে ফাঁকা রাখে এখানে লেখেন, তারপরে আমি আসতেছি। 10cc বা 10 ml সিরিজ, ডিসপোজেবল সিরিজ। এটা লিখছেন, এটা এই জায়গা লেখেন আছে। হ্যাঁ হ্যাঁ, এটা লেখেন, ওটা আমি লিখে দেবো, ওটা আমি লিখে দেবো। হ্যাঁ, এটা ক্যাথেটারাইজেশন, প্রস্রাবের রাস্তায় নল ঢুকানো, প্রস্রাবের রাস্তায় নল ঢুকানো। এখানে বাংলা এটা লেখেন আগে, ট্রিটমেন্ট লেখার পরে এটা লেখেন, ট্রিটমেন্ট লেখার পরে এইটা লিখবেন, লিখে তারপরে উপকরণ লিখবেন। হ্যাঁ, প্রথমে লেখেন চিকিৎসা, চিকিৎসা লেখা পড়েন ক্যাথেটারাইজেশন, ট্রিটমেন্ট, ঠিক আছে? হ্যাঁ, তারপর লেখেন ক্যাথেটারাইজেশন। প্রস্রাবের রাস্তায় নল ঢুকানো, এখন মানে আসতেছে? হ্যাঁ, সারাদিন ক্লাস করে করে যদি এখন মানে আসে তাহলে কী করে হবে? হ্যাঁ, লেখেন, বাংলা লিখে রাখেন, প্রস্রাবের রাস্তায় নল ঢুকানো। হ্যাঁ, নাম্বার 1 বাই চ্যানেল ফোলিস ক্যাথেটার, এ বলেন ফোলিস ক্যাথেটার। কোনটা? এটার নাম রে ভাই, এগুলোর নাম, এগুলোর নাম, এগুলো বাংলা নাম, এগুলো আমি জিনিস দেখা দেবো। মেডিকেলে এর নাম হ্যান্ড গ্লাভস, এরা আমি কি বাংলা দিয়ে দিব রে ভাই? হ্যাঁ, CHA চ্যানেল, টিভি চ্যানেল আছে না, ওই চ্যানেল। হ্যাঁ, নল ঢুকানো, কেন নল ঢুকাবো এটা তো আমরা জানবো আগে, এটা লিখেন। হ্যাঁ, 10 নম্বর মাইকোপোর, MICROPORE। হ্যাঁ, বাই চ্যানেল, বাই চ্যানেল ফোলিস ক্যাথেটার, ক্যাথেটার CATHTER। হ্যাঁ, ক্যাথেটার, এগুলো জিনিসের নাম। এই যে এইটার নাম, এখন এর নাম বাংলা, এটার নাম হলো বাই চ্যানেল ক্যাথেটার, ফোলিস ক্যাথেটার, এর নাম হলো ফোলিস ক্যাথেটার, মানে প্রস্রাবের নল, প্রস্রাবের রাস্তার নলের নাম হলো ফোলিস ক্যাথেটার। ক্যাথেটার মানে নল, প্রস্রাবের রাস্তার নল। ক্যাথেটারাইজেশন একটা পদ্ধতি, প্রস্রাবের রাস্তায় নল ঢুকানো। ট্রে, ওই যে বাংলা লেখা রেখেছি, ট্রে, কিডনি ট্রে 2 নাম্বার। আর্টারি ফরসেপ, আর্টারি ফরসেপ। এই জিনিসপত্রের নাম এগুলো আপনি যে দেখতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো সুন্দর, এই জন্য তো নামগুলো দিয়ে দিছে। সার্জিক্যাল হ্যান্ড গ্লাভস, টেন সিসি। ডিস্টিল ওয়াটার 10 ml, ডিস্টিল ওয়াটারও 10 ml। সার্জিক্যাল
হ্যান্ড গ্লাভস, গ্লাভস ভি ওটা, ডিসপোজেবল সিরিঞ্জ, ওয়ালাইকুম সালাম। আসেন নিদু, গজ, হ্যাঁ 8 নম্বর জেসোকেইন জেলি, জেসোকেইন জেলি, জেসোকেইন জেলি, জেসোকেইন, 11 নম্বর হেক্সিসোল, 10 নম্বর, 9 নম্বর, 10 নম্বর মাইক্রোপোর, 11 নম্বর ইউরোব্যাগ, 11 নম্বর কি ইউরোব্যাগ, গজ বা কটন, মাইক্রোপোর, দেখছে সার্জিক্যাল টেপ বলে, টেপ একে বলা হয় মাইক্রোপোর। হ্যাঁ, এর নাম হলো মাইক্রোপোর। হ্যাঁ হ্যাঁ জেলি, জেলি, জে 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 ই এসো, জেসো পেন, হ্যাঁ জেলি, জেলি, হ্যাঁ আপনি ইঞ্জেকশন চিনেন, ইঞ্জেকশন দেখছেন জেসো পেন, হ্যাঁ ওই যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হয়েছে, আচ্ছা হ্যাঁ এ সি এ আই এন ই, না আমার ওই এন আর আর এই সমস্যা আছে, বুঝুক সমস্যা নেই, লিখতে লিখতে আস্তে আস্তে ঠিক আছে। না ওইদিকে, এদিকে 9 নম্বর মুসি নাই তো, হেক্সিসোল, হ্যাঁ 10 নম্বর মাইক্রোপোর, এই যে এটা 10, আর 11 নম্বর ইউরোব্যাগ, ডিস্টিল ওয়াটার যেটা আমরা অ্যাম্পুলে যেগুলো পাই, ঠিক আছে, এগুলো রিফাইন করা থাকে, একটু আর সামান্য বেশি পার্থক্য নাই, এর মধ্যে কোনো উপাদানও দেওয়া থাকে না, এটা পার্থক্য হলো মেশিংয়ে ওটাকে রিফাইন করে যে অ্যাম্পুলের মধ্যে ঢুকানো হয়, এটাই আমরা বলি হ্যাঁ। আপনি এই জায়গাতে ডিস্টিল ওয়াটার জায়গাতে আপনি নর্মাল পানিও ব্যবহার করতে পারেন, টিউবওয়েলের পানি, হ্যাঁ মাইক্রোপোর, MICR, এটা MICR ও মাইক্রোপোর, PORE, এখানেই সমস্যা, ওই এদিকে খেয়াল করেন, হ্যাঁ আর এই এন যদি লেখি এরম থাকবে এন এ, হ্যাঁ আর আর থাকলে এরম থাকবে, মানে ইয়াদা থাকবে না, আর এই ইউরোব্যাগ, ঠিক আছে। এখন ওই পিছনের ব্যাকে যান, পিছনে দেখেন আমাদের সিলেবাসে আছে রিটেনশন অফ ইউরিন, রিটেনশন অফ ইউরিন, এই পেজেরই, হ্যাঁ সিলেবাসে দেওয়া আছে 5 নম্বর লেকচার, ডুজ বা প্রচলন, রিটেনশন অফ ইউরিন, সার্জারি যান, সার্জারি 5 নম্বর দেখেন লেখা আছে রিটেনশন অফ ইউরিন, প্রস্রাব আটকে যাওয়া, প্রস্রাব আটকে যাওয়া, ঠিক আছে, প্রস্রাব আটকে যাওয়া, বুঝেন, মানে প্রস্রাব না হয়। কোনটা এলএমএফ, কোনটা ডিএমএস?
আপনাদের LMF এর সিলেবাস কোনটা? এটাই তো আমার, আমাকে তো এটাই দিছে। এটা কি স্যার আমাদের এখানে একটাই তো সিলেবাস, এলএমএস ডিএমএস একটা আলাদা সিলেবাস। হ্যাঁ আলাদা আলাদা একটা আচ্ছা সিলেবাস যাই হোক, এটা আপনাদের জানা লাগবে, এই হলো আমার মনে। এটা আপনাদেরকে শিখতে হবে, এটা হলো মেন কথা, ঠিক আছে? এখন দেখেন রিটেনশন অফ ইউরিন, প্রস্রাব আটকে যাওয়া। আমরা ক্যাথেটারাইজেশন আগে লিখে নিয়েছি, বোর্ডে লেখা ছিল তাই। হ্যাঁ, আমরা আগে জানবো ক্যাথেটার যে প্রস্রাবের রাস্তায় নল ঢুকাবো, এটা কেন ঢুকাবো, ঠিক আছে? সেই কারণ জানতে হলে আমাদেরকে প্রথমে পড়তে হবে রিটেনশন অফ ইউরিন, প্রস্রাব আটকে যাওয়া, প্রস্রাব আটকে যাওয়া, ঠিক আছে? এখন কি কি কারণে প্রস্রাব আটকে যায়, কি কি কারণে প্রস্রাব আটকে যায়, কারণ লেখেন। প্রস্রাব আটকে যাওয়ার কারণ, এই রিটেনশন অফ ইউরিন, প্রস্রাব আটকে যাওয়া, এই বাংলা, ঠিক আছে? কারণ 1 নাম্বার প্রোস্টেট গ্ল্যান্ড ইনলার্জমেন্ট, ইন লার্জ প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া, প্রোস্টেট গ্রন্থি বড় হওয়া, হওয়া লেখে। 3 নাম্বার প্রোস্টেট গ্ল্যান্ডে ক্যান্সার হওয়া, ওটাতেই ক্যান্সার হওয়া। প্রোস্টেট গ্ল্যান্ড, প্রোস্টেট গ্ল্যান্ড। 3 নাম্বার ইউরেথাল স্ট্রাকচার, মূত্র নালী চিকন হয়ে যাওয়া। 4 নাম্বার ইউরেথাল স্টোন, রেনাল স্টোন কিডনিতে, গ্ল্যান্ড গ্ল্যান্ড। 6 নাম্বার, 6 নাম্বার কি আছে? आठ नंबर ट्रॉमा,
এটা হলো হিস্টোরি অফ, হ্যাঁ তল পেটে ব্যথার ইতিহাস, আঘাতের ইতিহাস। 9 নাম্বার হলো হয়েছে? কোনটা? রেনাল স্টোন, এন এন, এই জায়গায় এন এর এই জায়গাতে ভাঁজ থাকে। এই দেখেন এইদিকে দেখান, এটা হলো এন আর এটা হলো আর। আমার এন আর আর এর মধ্যে সমস্যা হয় নিজেরই। রেনাল, এটা এল কিন্তু এন। হ্যাঁ 7 নম্বর কি? ইউটিআই, ইউটিআই ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন, সংক্ষেপে বলি ইউটিআই, মূত্রনালীতে সংক্রমণ। হ্যাঁ রোগে প্রত্যেকটা একটা রোগ। এগুলো এক একটা রিটেনশন অফ ইউরিন, এটা কোনো রোগ নয়, একটা রোগের সিমটম। রিটেনশন অফ ইউরিন একটা রোগের সিমটম, ঠিক আছে? এটা হলো ইমার্জেন্সি কেস। এটা কি? ইমার্জেন্সি কেস। কোন কোন কারণে এই প্রস্রাবটা আটকে যেতে পারে, এই রোগ হলে প্রস্রাব আটকে যেতে পারে। এই এক একটা রোগ, এক একটা কি রোগ, এই রোগের কারণে প্রস্রাব কী হতে পারে? বন্ধ হয়ে যেতে পারে। এটা হলো আপনার জানার জন্যে, ঠিক আছে? এটা আপনাকে জানতে হবে। তারপরে আমরা কি লক্ষণ বা কি করা যায়, প্রস্রাব আটকে গেলে আমাদের কি করণীয় সেটা আমরা জানবো। প্রস্রাব আটকে গেলে, যদি প্রস্রাবে আটকে যাওয়ার রোগী আসে, তাহলে প্রথম আমাদের চিকিৎসার প্রথমে আসে ক্যাথেটারাইজেশন। দ্বিতীয় চিকিৎসা হলো পাংচার অফ পিউবিস লোয়ার অ্যাবডোমেন, মানে এই ইউরিনারি ব্লাডারটা পাংচার করে দেওয়া। তো পাংচার করে তো আমরা দিতে পারি না, এটা ডাক্তার ছাড়া পারবে না, কিন্তু ক্যাথেটারটা আমাদের পর্যায়ে আমরা করাতে পারবো। হ্যাঁ 7 নম্বর ইউটিআই। হ্যাঁ ইনলার্জেন, ENLARG জি। 8 নম্বর হিস্ট্রি অফ ট্রমা অন লোয়ার অ্যাবডোমিনাল, মেন অ্যাবডোমেন লেখা। হ্যাঁ হ্যাঁ ইউরিনারি, URINARY, ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন লেখা হয়েছে। তাহলে তো আসল জিনিস বুঝাতেই যাবো নিজে দিন। কোনটা? লয়ার অ্যাবডোমেন, তল পেটে আঘাতের ইতিহাস। মূত্রনালীতে সংক্রমণ। হ্যাঁ অন লোয়ার অ্যাবডোমেন, তল পেট। হ্যাঁ মেন্টালি ডিপ্রেশন, মানসিক দুশ্চিন্তা বা মানসিক উদ্বেগ। হ্যাঁ মুচ্ছালাই আর মোছামুছির কাম নাই এমনি। তল পেটে 8 নম্বর তল পেটে আঘাতের ইতিহাস, অর্থাৎ তল পেটে যদি আঘাত খায়।
হয়েছে না? লয়ের অ্যাবডোমেন, তল পেটে। বাংলা লেখেন, বাংলা তাড়াতাড়ি। এখন আসেন, আমরা যে রিটেনশন অফ ইউরিন আমাদের সিলেবাসে আছে, এর কথার অর্থ হলো প্রস্রাব আটকে যাওয়া বা প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া। কোনো ব্যক্তির যদি প্রস্রাব না হয়, ঠিক আছে, কোনো ব্যক্তির প্রস্রাব বন্ধ হয়ে যায়, এটা হলো 24 থেকে 48 ঘন্টার মধ্যে হতে পারে এবং রোগী অস্থির থাকে, ঠিক আছে, প্রস্রাব করার জন্য সে উদ্বিগ্ন, উৎকণ্ঠা থাকে, সে অপেক্ষা করে যে প্রস্রাব করবে, প্রস্রাব হচ্ছে না, প্রস্রাব করবে কিন্তু তার প্রস্রাব হচ্ছে না, তখন এই টার্মকে বলা হয় রিটেনশন অফ ইউরিন, প্রস্রাব আটকে যাওয়া। মানে প্রস্রাব আছে ঠিক আছে, কিন্তু প্রস্রাবটা তার হইতেছে না, প্রস্রাবটা তার কি হইতেছে না, বন্ধ হয়ে গেছে। একটা বিষয়, এখন এক্সাম্পল আমার ফার্মেসি আছে, এখন একজন রোগী আসলো যে বলতেছে আমার প্রস্তাব হইতেছে না, ওই ক্ষেত্রে কি আমি কি ওই ট্রিটমেন্ট দেবো নাকি তাকে মেডিসিন দেবো, কোনটা করবো? বয়স মনে করেন আমার সমান অথবা আপনার সমান, তাকে কি আমি আপনার এই ট্রিটমেন্টটা দেবো? প্রস্রাব কতক্ষণ ধরে হইতেছে না? কি কারণে হ্যাঁ। সবার তো এটা দেওয়া যাবে না, না না, মানে আমি কি ওষুধ দেবো নাকি ওই ট্রিটমেন্টটা দিই? হ্যাঁ চলুন, মেন থ্যাংক ইউ। প্রথম কথা হলো, যখন আমরা প্রস্রাব আটকে যাওয়ার যে ইয়েটা, সেটা হলো কোন রোগীর কী কারণে প্রস্রাব আটকে গেছে সেটা আমাকে বেসিস করতে হবে, ঠিক আছে। তারপরে আমরা ওষুধ দিব না ক্যাথেটার করব না এই রোগীকে আমরা রাখতে পারবো না, সেটা হলো পরের কথা। এখন আপনি জানেন কোন কোন কারণে প্রস্রাব আটকে যেতে পারে, ঠিক আছে, প্রস্রাব কী কী কারণে আটকে যেতে পারে, ঠিক আছে, গেলে কি করা লাগবে সেটা আমরা ওই কারণের ভিত্তিতে আপনাকে নির্দেশনা দেবে যে এই রুগীকে আমরা ওষুধ দিব না এই রুগীকে আমরা কী করব, ঠিক আছে। এবং এই রুগীর লক্ষণ দেখে আপনারা বুঝতে পারবেন যে একে ক্যাথেটার করা লাগবে বা একে ওষুধ দেওয়া লাগবে, যেটার কথা, ঠিক আছে। এখন দেখেন, প্রস্রাব আটকে যাওয়ার প্রথম কারণ হলো প্রোস্টেট গ্ল্যান্ড ইনলার্জমেন্ট, প্রোস্টেট গ্ল্যান্ড ইনলার্জমেন্ট, ঠিক আছে, প্রোস্টেট গ্রন্থি বড় হওয়া, প্রোস্টেট গ্রন্থি বড় হওয়া, এখানে প্রোস্টেট গ্রন্থি বড় হওয়া, ঠিক আছে। তাহলে প্রথম কথা হলো প্রোস্টেট গ্রন্থি কী সেটাই তো আমরা জানি না, নাকি? প্রোস্টেট গ্রন্থি কী সেটা জানি, কেউ জানে? শুনছেন, নাম শুনছেন? শুনছেন না? হ্যাঁ, নাম শুনছেন হয়তো, যারা মেডিকেল রিলেটেড কোনো কাজ করেন তারা জানবেন। প্রোস্টেট গ্ল্যান্ড, ঠিক আছে, এই প্রোস্টেট গ্ল্যান্ড হলো পুরুষের একটা গ্ল্যান্ড, গ্রন্থি, এটা ছেলেদের থাকে, মেয়েদের থাকে না, মনে থাকবে, কাদের থাকে? ছেলেদের থাকে। ছেলেদের প্রস্রাবের রাস্তা আর বীর্য বের হওয়ার রাস্তা, হ্যাঁ, বা যেখানে ইউরেটার, হ্যাঁ, এই যে পেরিসটা, তার সাথে আমাদের স্কুটাম থাকে, স্কুটাম, ঠিক আছে, এখানে দুইটা টেস্টিস থাকে, তার সাথে দুইটা সংযোগ থাকে, ঠিক আছে। এই ইউরেটার এইখানে, এই রাস্তা দিয়ে আমাদের এই ডাক ডিফেন্স দিয়ে বীর্য বের হয়, কী বের হয়? বীর্য বের হয়। আমরা যদি সহবাস করে, যৌন মিলন করে, এই রাস্তা দিয়ে, প্রস্রাবের রাস্তা দিয়ে বীর্য বের হয়, হ্যাঁ না? আবার প্রস্রাবের রাস্তাতে কী বের হয়? প্রস্রাব বের হয়। এখন এই যে সংযোগস্থল, এই যে স্টেশন, এই স্টেশনে একটা গ্ল্যান্ড আছে, অর্থাৎ যখন প্রস্রাব বের হবে তখন বীর্য বের হবে না, আবার যখন বীর্য বের হবে তখন প্রস্রাব বের হবে না। এই রাস্তা, এই মুখে, এই জায়গাতে একটা গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডটার নাম হলো প্রোস্টেট গ্ল্যান্ড, গোল আকৃতির একটু ছোট, এই গ্ল্যান্ডটার নাম হলো প্রোস্টেট গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডটা যদি কোনো ক্রমে কার্যক্ষমতা হারায়, কোনো কারণে, কী কী কারণে কার্যক্ষমতা হারা পারে? বয়স হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, ঠিক আছে, এ আর সিগন্যালও দেয় না, কিছুই করে না, সবসময় প্রস্রাব আসতেছে, প্রস্রাব করে যেতেছে, ঠিক আছে। আবার কি হতে পারে? বড় হয়ে যেতে পারে, প্রোস্টেট গ্ল্যান্ড কী হতে পারে? বড় হয়ে যেতে পারে। এগুলো সব বয়সের কারণে। প্রোস্টেট গ্ল্যান্ড যে মানে বয়স হলেই প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা হয়, এর আগে প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা খুব কম হয়, রেয়ার, ঠিক আছে। তাহলে বয়সের কারণে এই উঠানামা করে, এটা আর করে না। বা এখানে যদি ক্যান্সার হয়, কোনো ক্রমে যদি ক্যান্সার সেল ডেভেলপ করে, সেখানেও প্রোস্টেট গ্ল্যান্ডটা কী হয়ে যেতে পারে? বড় হয়ে যেতে পারে। যদি প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায়, তখন এই প্রস্রাবের রাস্তা কী হয়ে গেল? বন্ধ হয়ে গেল। তাহলে কি তার প্রস্রাব কী হয়ে যাবে? আটকে যাবে। আপনি যতই ওষুধ দেন কোনো কাম হবে না, কারণ কি? রাস্তা বন্ধ, রাস্তা কি বন্ধ, ঠিক আছে, রাস্তা বন্ধ। রাস্তার মধ্যে যে গ্ল্যান্ডটা ছিল, এই গ্ল্যান্ডটা বড় হয়ে গেছে, রাস্তাতে পাইতেন, ওষুধ দিয়ে কোনো লাভ নাই। এটা হলো বয়স্ক রোগীদের ক্ষেত্রে, 50 থেকে 60 বছর পার হয় যেসব পুরুষদের, লোকদের, তাদের। মহিলাদের আছে? মহিলাদের নাই, মনে থাকবে?
প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয় কেন? প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয় সেটার কারণ হলো বয়স যখন হয়ে যায়, হ্যাঁ, বয়স হয়ে গেলে তখন আস্তে আস্তে এই গ্ল্যান্ডটার সেল এমনিতেই ডেভেলপমেন্ট হয়, মানে সেল বাড়তে থাকে বা কাজ করতে করতে তার সেলের বৃদ্ধি হতে থাকে, হতে হতে এই প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায়। আবার যদি কোনো কারণে ক্যান্সার হয়, কি হয়? ক্যান্সার সেল ডেভেলপ করে, তাহলে প্রোস্টেট গ্ল্যান্ড কী হয়ে যায়? বড় হয়ে যায়। ঠিক আছে। আবার যদি এখান থেকে কোনো সংক্রমণ থেকে প্রোস্টেট গ্ল্যান্ড কী হতে পারে? বড় হতে পারে, হলে ওই প্রোস্টেট গ্ল্যান্ড কেটে ফেলে দিতে হয় তার চিকিৎসা। ঠিক আছে। প্রোস্টেট গ্ল্যান্ড কী করতে হয়? কেটে ফেলে দিতে হয়। বুঝতে পারছেন? এই হলো প্রোস্টেট গ্ল্যান্ড। এটা ছেলেদেরই থাকে, বুঝতে পারছেন? কাদের থাকে? মেয়েদের থাকে না, মেয়েদের থাকে না। কেন? পুরুষের স্যার অন্ডকোষ থাকে কেন? পুরুষের একটা রাস্তা দিয়েই কি বের হয়? অন্ডকোষ আছে, অন্ডকোষ থেকে বীর্য কালেকশন হয়, বের হয়ে যায়। আর মেয়েদের প্রস্রাবের রাস্তা, যৌন মিলনের রাস্তা কি আলাদা। মেয়েদের প্রস্রাবের রাস্তা, যৌন মিলনের রাস্তা কি আলাদা। আর আমাদের প্রস্রাবের রাস্তাও যেটা। তাহলে এই প্রোস্টেট গ্ল্যান্ডে যদি কোনো সমস্যা হয়, এক প্রকার প্রোস্টেট গ্ল্যান্ডে যদি কোনো ডিজিজ হয়, তাহলে প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে। তৃতীয় নাম্বার কি? ইউরেথাল স্ট্রাকচার। ইউরেথাল স্ট্রাকচার, যদি এই প্রস্রাব নালী, এই মূত্র নালী যদি কোনো কারণে চিকন হয়ে যায়, ইনফেকশন থেকে হতে পারে চিকন, অথবা কোনো অথবা থেকে চিকন হতে পারে। যদি এই নালীটা কী হয়ে যায়? চিকন হয়ে যায়। চিকন হয়ে গেলে কী হয়ে যাবে? প্রস্রাবটা বন্ধ হয়ে যেতে পারে। তাহলে আপনি ক্যাথেটারও ঢুকাতে পারবেন না, ওষুধ দিলেও কী হবে না? কাজ হবে না। ঠিক আছে। তারপরে কি? ক্যান্সার বলছি তো। তারপরে কি? ইউরেথাল স্টোন। যদি স্টোন হয়, কিডনিতে যদি পাথর হয়, এই পাথরটা নেমে চলে আসে না? ওষুধ খাওয়ার জন্যে ওষুধ খাইয়ে, আবার হোমিওপ্যাথি ওষুধ খায় বা যেগুলো ওষুধ আমরা ব্যবহার করি, এই ওষুধগুলো খেয়ে স্টোনটা নেমে আসে। আসার পরে যদি কোনো ক্রমে এখানে যদি আটকে যায়, তাহলে আর প্রস্রাব বের হবে না। ঠিক আছে। প্রস্রাব বের হবে না। তারপরে কি আছে? কিডনি স্টোন। যদি কিডনিতে স্টোন হয়, কিডনিতে স্টোন হলে ইউরেটার ব্লক হয়ে যেতে পারে। এই কিডনিতে যদি স্টোন হয়, তো এই দিকটা স্টোনটা নেমে এখানে ব্লক হয়ে যেতে পারে। ব্লক হলে, যদি ব্লক হয়, তাহলে প্রস্রাব তৈরি হবে, কিন্তু প্রস্রাবটা ইউরিনারি ব্লাডারে আসতে পারবে না, তাহলে প্রস্রাবও বন্ধ হবে বা প্রস্রাব আর হবে না। ঠিক আছে। এরপরে কি আছে? ফাইমোসিস। কি আছে? ফাইমোসিস নাম শুনছেন? ফাইমোসিসটা কি এখন আছে? ফাইমোসিস ছোট বাচ্চা দেখছেন? ছোট বাচ্চা যাদের সানকামসেশন করা হয়নি, হ্যাঁ, যাদের সানকামসেশন করা হয়নি, অর্থাৎ মুসলমানি যারা করা হয় না, মুসলমানি যারা অন্য ধর্মের আছে তারা তো মুসলমানি করো না তোমরা। মুসলমানি না করা থাকলে পেনিসের মাথায় চামড়া থাকে, চামড়া থাকে না? এটা ছোটো বাচ্চাদের বেশি হয় বা বড়োদেরও হতে পারে। এই ফাইমোসিস, এইটা একটা রোগ। ঠিক আছে। ওইখানে থাকার কারণে ওইখানে ইনফেকশান হয়, ইনফেকশান হয়ে প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে। যদি প্রস্রাব বন্ধ হয়ে যায় এই ফাইমোসিসের কারণে, এর চিকিৎসা হলো সারকামসেশন। তখন আর ধর্ম দেখা যাবে না, তখন তাকে মুসলমানি করাই দিতে হবে, যেটাকে আমরা বলি মুসলমানি আমাদের মুসলিমের ভাষায়, আর মেডিকেল সায়েন্স তাকে বলে সারকামসেশন, যাতে ওই চামড়াটুকু কেটে ফেলা। ঠিক আছে। এই যদি এই সমস্যা হয়, তখন তাকে বলা হয় ফাইমোসিস। তারপরে কি আছে? ইউটিআই, ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন, মূত্রনালীতে সংক্রমণ। এটা সবাই হয়তো জানেন, কেউ প্রস্রাবে ইনফেকশন হয় না, ডাক্তারে বলে প্রস্রাবে ইনফেকশন হয়েছে। এই ইনফেকশন হওয়ার কারণেও প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে বা প্রস্রাব ফোটায় পড়তে পারে। প্রস্রাব কি হয়? আর্জেন্সি যেটাকে বলি, ফোটায় প্রস্রাব হওয়া, প্রস্রাব ক্লিয়ার হইতেছে না, এটা ইউটিআই থেকে প্রস্রাব বন্ধ হতে পারে, আবার ফোটা প্রস্রাবও পড়তে পারে। ঠিক আছে। ইউটিআই একটা ডিজিজ, এটাকে আমরা বিস্তারিত আলোচনা করতে হবে যে ইউটিআই কী কারণে হয়, কী কারণে ইউটিআই হয়, মানে ইউরিনারি ট্র্যাক্টটা কী কারণে হয়, কী লক্ষণ দেখলে বুঝবো আমরা ইউটিআই। তারপরে ইউটিআইয়ের ট্রিটমেন্ট আলাদা, ট্রিটমেন্ট কি আলাদা, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান। আর আমরা একটা ইনভেস্টিগেশন আছে ইউরিন আরি, ওই ইউরিন আরি করলে আমরা কনফার্ম হই যে আপনার ইউটিআই কি না, এই ডিজিজ বোঝার জন্য আমরা ইউরিন আরি করি। ঠিক আছে। দেখছেন ডাক্তারের কাছে গেলে লেখে, এই যে ইউরিন
আর ই লেখে, সিবিসি লেখে, লেখে না, আরবিএস লেখে, লেখে না, এগুলো লেখে না ডাক্তাররা চিকিৎসা করতে গেলে। এই ইউরিনারি করতে গেলে ইউরিন আরি মানে ইউরিন প্রস্রাবের রুটিন স্টেট, রুটিন এক্সামিনেশান, রুটিন এক্সামিনেশান, ইউরিনের রুটিন এক্সামিনেশান। রুটিন এক্সামিনেশান বলতে বোঝানো হয়, রুটিন মানে বোঝেন তো পর্যায়ক্রমে, অর্থাৎ যে আমরা রুটিনের প্রস্রাব টেস্ট করা হয় ফিজিক্যাল এক্সামিনেশান, কেমিক্যাল এক্সামিনেশান, মাইক্রোস্কোপিক এক্সামিনেশান, এই 3 ধরনের এক্সামিনেশান করা হয়। আমরা ইউটিআই দেখি মাইক্রোস্কোপিক এক্সামিনেশানে দেখবেন আরবিসি লেখা আছে, ইমিথিরাসিল লেখা আছে, 5 সেল লেখা আছে, 5 সেলের উপর একটা হলুদ দাগ দিয়ে দেয়। প্রস্রাবের টেস্ট দেখলে দেখেন 5 সেলের উপর একটা হলুদ দাগ দেয়, ঠিক আছে। আমরা যেদিন ইউটিআই পড়বো সেদিন এই প্রস্রাবের টেস্ট, ইউটিআই টেস্ট ধরা সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে। এটা আমাদের জানতেই হবে, হ্যাঁ। আমরা ফার্মেসি নিয়ে বসি বা নিজের জন্য হলো এই টেস্টটা সম্পর্কে অন্তত আমাদের ধারণা রাখতে হবে। প্রত্যেকটা টেস্ট সম্পর্কে ধারণা রাখতে হবে, রক্ত টেস্ট সম্পর্কে, প্রস্রাব টেস্ট সম্পর্কে, আরবিএসকে, এগুলো সব সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে যদি আমরা এই পেশায় আসি, ঠিক আছে। তারপরে কি, তাহলে ইউটিআইয়ের কারণে প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে। লয়ার অ্যাবডোমেন, যদি তলপেটে কেউ কোনো কারণে আঘাত চাচ্ছে, কেউ লাথি মারে না মায়েরা, তখন বলে যে আমার প্রস্রাব বন্ধ হয়, প্রস্রাব হইতেছে না, প্রস্রাবের বেগ আসতেছে, প্রস্রাব হইতেছে না, সেখান থেকে হইতে পারে। অথবা আরেকটা 9 নম্বর কারণ হলো যদি কারো কি থাকে মানসিক দুশ্চিন্তা, মানে এমন দুশ্চিন্তায় পড়ে গেছে তার প্রস্রাব পায়খানা হাগা খাওয়া মানে সব কিছু বন্ধ হয়ে গেছে, হ্যাঁ মাথার চিন্তা, মানে এমন সাগরের মধ্যে পড়ে গেছে, সেই সাগর থেকে সে উঠতে পারতেছে না, মানে এই হেড অফিসার কোনো কাজ নাই, সে আর কাজ করতে পারতেছে না, কী করবে? তখন যে কোনো একটা সিমটম দেখা দিতে পারে। কারো প্যারালাইসিসের মতো হয়ে যেতে পারে, কারো বুকে ব্যথা নিয়ে ধরতে পারে, কেউ প্রস্রাব বন্ধ হতে পারে, পায়খানা বন্ধ হতে, এখান থেকে ওই সমস্যাটা হতে পারে। তলপেটে আঘাত, যদি কেউ আঘাত অ্যাক্সিডেন্ট করছে, যাইতে লাগে করে না, এখানে এই যে তারপরে এই অঞ্চলে যখন আঘাত খাই, এই আঘাত খাওয়ার কারণে প্রস্রাবটা বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে। এই হলো কারণ। এখন আমরা এই ট্রিটমেন্টের ভিত্তিতে যখন আমরা যাই তখন এই কারণগুলো আমাদেরকে মাথায় রাখতে হয়, ঠিক আছে। যেমন এই কারণগুলো জানার দরকার হলো, আমরা ইউরেটার থাকলে, প্রস্রাবের রাস্তায় যদি পাথর থাকে তাহলে ওই রাস্তাতে নল ঢুকানো যাবে না, পোস্টেড গ্ল্যান্ড থাকে যাবে না। এই কারণে আপনাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর যতই ওষুধ দেন ওই সব কারণ থাকলে আপনার ওষুধে কাজ করবে না, ঠিক আছে। যেগুলো কি ওষুধ, ফ্রুসেমাইড, প্রস্রাব বেশি হওয়ার জন্যে না ব্যবহার করি না, ফ্রুসেমাইড, পাটা ফুলে গেছে, হ্যাঁ, এই ফ্রুসেমাইডেও তখন এই সব কারণে রিটেনশন অফ ইউরিনে কোনো কাজ হবে না। হ্যাঁ, কিন্তু সে এমন অস্থির হয়ে গেছে, তাকে প্রস্রাব করা লাগবে, লক্ষণ, এই রোগের লক্ষণ, সে এমন পর্যায়ে আছে, সে বাথরুমে যাইতেছে আর আইতেছে, ঠিক আছে, বাথরুমে যাচ্ছে আর আসছে, মানে আপনাকে বলবে যে তুই যে করে হোক আমাকে বাঁচা, সে তার সম্পদ দিয়ে দিবে এমন, ঠিক আছে। ক্লাসে মানে যে বলবে যে তুই আমার সব লিখে নে, তারপরে আমারে বাঁচা, ঠিক আছে। এই পর্যায়ে আমরা সেই ট্রিটমেন্টটা, ইমার্জেন্সি যে ট্রিটমেন্টটা, বুঝতে পারছেন, তখন আমাদের মাথায় আনতে হবে প্রথমে ক্যাথেটারাইজেশন। কি মাথায় আনবো? ক্যাথেটারাইজেশন। এখন চলে আসেন, আপনি বুঝতে পারছেন ভাই, আমার কথা বুঝতেছেন? যখন রুগীটা কি করবে, প্রস্রাবের জন্য অস্থির হয়ে যাবে, দেখবেন যে লোয়ার অ্যাবডোমিনাল ফুলে গেছে, সে বলবে যে একদিন ধরে প্রস্রাব নাই, বা 16 ঘন্টা, 18 ঘন্টা, 24 ঘন্টা বা 48 ঘন্টা সে পানি খাওয়া বাদ দিছে, কিন্তু সে প্রস্রাবের জন্য কি করতেছে, অস্থির, প্রস্রাব করার জন্য সে অস্থির হয়েছে। হ্যাঁ, যদি মনে করেন যে কম হয়, যদি মনে করেন যে তার অস্থিরতা আপনি যদি না পারেন, তাহলে আপনি বলতে পারেন যে আপনি চলে যান। আর আপনি যদি পারেন, আপনার দূর থাকে, মনে করেন বানিয়াসং, ওইখান থেকে আসতে আসতে 2 ঘন্টা 3 ঘন্টা, ওইখানে একটা পেশেন্টের যদি ওই পরিস্থিতি থাকে, তাহলে আপনি ক্যাথেটার করাইয়া দিতে পারবেন, যদি আপনার ইয়ে থাকে। আর যদি আশেপাশে থাকে তা হাসপাতালে দেখেন কি কারণে করতে পারে, কি কারণে হইতে পারে, ঠিক আছে। এখন হ্যাঁ, তারপরে রিপোর্ট করে দিলাম, তাহলে হবে না, আপনাকে দ্রুত পাঠাই দেবো। যদি ক্যাথেটার না যায় তাহলে তো আর আপনার কিছু করার না, টেস্ট না করলে বুঝতে পারবেন।
ওই জন্য কজটা পড়ানো হয়েছে, এই জন্য কারণটা পড়ানো হয়েছে আপনাদের মাথায় যেন নলেজে যেন থাকে যে এই কারণে হতে পারে, ঠিক আছে। আর যদি যে রোগীগুলো পায়, যেমন আমাদের সমবয়সী বা উঠতি বয়সের যে মানুষগুলো আছে, এগুলো বন্ধ হয় মেন্টালি ডিপ্রেশন অথবা কোনো আঘাত কাছে, এমনি একটু আঘাত কাছে নার্ভ বা ইয়ে গেছে, তখন প্রস্রাব করতে চাইতেছে কিন্তু প্রস্রাব হইতেছে না, এমন পেশেন্টই আপনারা বেশি পাবেন, ঠিক আছে। আর বয়স্ক মানুষ যেগুলো থাকে সেগুলোতে অপারেশনই করতে হয়, পোস্টেড গ্ল্যান্ডে যদি সমস্যা থাকে, বন্ধ হয়ে থাকে। এরপরে ক্যাথেটারাইজেশন শেখানোর কাজ হলো, যেমন পোস্টেড গ্ল্যান্ড ইয়ে নিয়ে গেছে, অপারেশন করে নিয়ে গেছে, তখন ওনারে 3 মাস 4 মাস ক্যাথেটার পরানো পরে রাখে, ঠিক আছে। একটার পর একটা বয়স্ক হয়ে গেলে তখন আমরা এই ক্যাথেটারটা ডাক্তারের ইন্ডিকেশন দেওয়া থাকে যে ক্যাথেটার পরানো লাগবে, ঠিক আছে। কারো অপারেশন হয়েছে, ঠিক আছে, তখন তাকে ক্যাথেটার পরানো হয়, ঠিক আছে। এইগুলো খুলে যাতে আপনারা পড়াতে পারেন, এই জন্য আপনাদেরকে ক্যাথেটারাইজেশনটা, প্রস্রাবের রাস্তায় নল ঢুকানোটা আপনাদেরকে জানতে হবে, বুঝতে পারছেন কেন জানতে হবে, গুরুত্ব। এখন আসেন আমরা কিভাবে পড়াবো প্রস্রাবের রাস্তায় নলটা, ঠিক আছে। এখন পড়ানো জানা আপনাদের আইকিউ থেকে যতটুকু আমি শেখানো দরকার, এবং যে কোনো প্রশ্ন আপনি আমার করবেন, আমি আপনাদেরকে যে কোনো জায়গাতে সমস্যা হলে আমি আছি, ঠিক আছে। এখন আপনাকে আমি এখান থেকে শিখাই দেবো, বল পাসিং শিখাই দেবো। এটা মাঠে খেলা হলে আপনাদের নাকি, মাঠে তার কোচ নামবে না, নামবে খালি এড়ে দেবে, এ খেলা হলে আপনাদের। এখন প্রথমে থাকা লাগবে মনোবল, তখন কি থাকা লাগবে, মনোবল যে আমি পারবো। প্রথমে কি থাকা লাগবে, মনোবল, আমি পারবো, ঠিক আছে। এখানে এমন কোনো কথা নাই যেটা খুব কঠিন, ঠিক আছে। এখন যারা দুর্বল পাবলিক আছে না, ওই ইঞ্জেকশন দিতেই তো ওই ভয় পায়, রক্ত দেখলে অজ্ঞান হয়ে যায় না, আচ্ছা। এই পাবলিক তো খুব সমস্যা, এই পাবলিকে তো আমি আর উঠাতে পারবো না, এটা সাথে নিয়ে ঘুরতে হবে, ঠিক আছে। এখন এই প্রস্রাবের রাস্তায় নল ঢোকাতে একটা মনোবল, সাহস, আমি পারবো, আমি জানি, আমার শিখা আছে, তাহলে এটা আপনারা পারবেন। আর যদি তাও না পারেন, প্রস্রাবের রাস্তার নলটা যাতে খুলতে পারেন, আজকে যদি খুলতে পারেন, তাহলে মনে করেন 1 ঘন্টা বসে থেকে আমারও বক করা যদি সার্থক হবে, আপনারও বসে থাকাটা সার্থক হবে। আর সবচেয়ে বড় সার্থক হবে, সফল কাম হবে তখনই যখন আপনি এটা পড়াতে পারবেন, ঠিক আছে। এখন পড়াতে গেলে কী কী জিনিস লাগবে, এই জিনিসগুলোর নাম আমি লিখে দিছি, হ্যাঁ, এবং এই জিনিসগুলো আমার সাথে আছে, আমি আপনাদেরকে দেখায় দেবো, ঠিক আছে, দেখায় দেব। দেখেন 1 নম্বর দেখছি বাই চ্যানেল ফুলিশ ক্যাথেটার, এটা নাম এর, ঠিক আছে। বাই চ্যানেল মানে কি, বাই মানে 2 মুখালা, চ্যানেল মানে কি মুখ, চ্যানেল বোঝেন না, এই যে বাই মানে 2 মুখালা একটা ক্যাথেটার লাগবে, এটা হলো নল, মেন নল, ঠিক আছে। বাই চ্যানেল ফুলিশ ক্যাথেটার, এটা 14 ইঞ্চি বলা হয়, এই 14 ইঞ্চি ছেলে মেয়ে সবাইকে পরানো যায়, এটাই হলো সচরাচর সবচেয়ে বেশি ব্যবহার হয়, ঠিক আছে। বাই চ্যানেল ফুলিশ ক্যাথেটার, তাহলে একটা ক্যাথেটার লাগবে, যেহেতু প্রস্রাবের রাস্তায় নল ঢোকাবে, তাহলে নলটাই তো আগে প্রয়োজন, ঠিক আছে। এরপরে আমরা নেব একটা কিডনি ট্রে, কি লিখছে, কিডনি ট্রে, দেখেন ট্রে মানে বুঝেন, চা নাস্তা দেয়, এটা কিডনির মতো দেখতে, তাই এটাকে বলা হয় কিডনি ট্রে। তারপরে কি আছে, আর্টারি ফরসেপ, ধরার জন্য আমরা একটা ফরসেপ ব্যবহার করি, তার নাম হলো আর্টারি ফরসেপ। আরও আছে, এগুলো যেদিন আমরা সেলাই শিখবো সেগুলোর নাম আমি বোর্ডে লিখে দেবো, তখন আপনারা জানতে পারবেন, ঠিক আছে। এটার নাম হলো আর্টারি ফরসেপ, এর নামই হলো আর্টারি ফরসেপ, এর নামই হলো কিডনি, হ্যাঁ, নো সিজর তো কাটা, সিজর যেটা কাটে, নাম যা আছে তাই, এটা আমাদের ডাক্তারি ভাষা আর্টারি ফোর্সে বলতে হবে, আর্টারি ফোর্সে বলতে হবে। এটাই তো জানতে হবে, আর কি জানবো আমি, কি জানাবো, এটাই তো ডাক্তারি ভাষায় তো জানতে হবে। কেঞ্চি তো সিজার যেটাকে বলে, সেটাকে বলে কেঞ্চি, সিজার যেটাকে বলে সেটাকে বলে। এরপরে কি আছে, সার্জিক্যাল হ্যান্ড গ্লাভ, এই যে এটা হলো সিজার, এটা হলো সিজার, সিজার মানে কেঞ্চি। এই সিজার আবার 2-3 ধরনের আছে, একটা আছে ফাইন সিজার, আর এটার নাম হলো রাফ সিজার, ঠিক আছে। ফাইন সিজার যেগুলো আমরা চামড়া মাংস টাংস কাটি, এগুলো বডির অংশ কাটি, সেটাকে বলি ফাইন সিজার। আর যেটা রাফ সিজার, ব্যান্ডেজ কাটা, সুতা কাটা, কাগজ কাটা, এগুলো, হ্যাঁ, গ্লাভস, হ্যান্ড গ্লাভস চেনেন তো। এরপরে কি আছে, তারপরে কি, ডিসপোজেবল সিরিঞ্জ, সিরিঞ্জ চেনেন, ডিসপোজেবল সিরিঞ্জ কোনটা, যেই সিরিঞ্জ আমরা এখন বর্তমানে ব্যবহার করি, এই সিরিঞ্জগুলোকে বলা হয় ডিসপোজেবল সিরিঞ্জ।
সুন্দর নাম, ঠিক আছে। আগে ডিসপোজেবল সিরিঞ্জ ছিল না, এগুলো ধ্বংস করা যাবে, এগুলো ব্যবহার করে ওয়ান টাইম ইউজ করা হয় এবং এগুলোকে ধ্বংস করে দেওয়া হয়, তাই এদেরকে বলা হয় ডিসপোজেবল সিরিঞ্জ। ডিসপোজেবল সিরিঞ্জ সুন্দর নাম, আমরা সিরিঞ্জ নামেই ডাকতে পারি, ঠিক আছে। সুন্দর নাম জানলাম আজকে, আজকে থেকে ওর নাম হলো ডিসপোজেবল সিরিঞ্জ, কারণ এটা আমরা একবার ব্যবহার করি। কয়বার ব্যবহার করি? একবার, ওয়ান টাইম ইউজ, তাই না? এবং এটাকে আমরা কি করে দিই? ডিসপোজ করে দিই, ফেলে দিই, পুড়ে ফেলি। এটা সব জায়গায় ফেলানোর নিয়ম নাই, হবিগঞ্জে যত ব্যবহার হবে সব চলে আসতে হবে এখানে। এটা হলো আইন, মেডিকেল এথিক্স, মেডিকেল আইন অনুযায়ী সদর হাসপাতাল আছে, উপজেলা হেলথ কমপ্লেক্স আছে, সেগুলো জমা হবে। আপনিও যদি ইউজ করেন, এগুলো এক জায়গায় কাছের ধারালো অস্ত্র, এগুলো আছে এই আইন মেনে ওগুলো রাখবেন, তারপরে ওটা জমা দিতে হবে, তারা পুড়ায় ফেলবে, ঠিক আছে। তারা কি করবে? পুড়া ফেলার জায়গা আছে, ওটা পুড়া ফেলতে হবে, ডিসপোজেবল, ধ্বংসপ্রাপ্ত। এরপরে কি আছে? ডিস্টিল ওয়াটার। ডিস্টিল ওয়াটার এম্পুল দেখছেন? ডিস্টিল ওয়াটারের এম্পুল, ওই যে ভায়াল বললাম না, ভায়ালের সাথে যে পাউডারের সাথে যে পানিটা থাকে, ওই পানিটাকে বলা হয় ডিস্টিল ওয়াটার, ঠিক আছে। অথবা ট্যাপ ওয়াটার ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে শুধু নর্মাল স্যালাইন আর বাতাস যেন না ঢুকে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তারপরে কি আছে? ডিস্টিল ওয়াটার 10 ml। গজ বা কটন, গজ চিনেন? কটন, কটন মানে কি? তুলা, আর গজ মানে ওটা তো ব্যান্ডেজ, ব্যান্ডেজ। আর যেটা লাগানো থাকে চার কোনা করা থাকে, ওই ব্যান্ডেজই গজ বানানো যায়। ব্যান্ডেজকে কি বানা যায়? গজ, ব্যান্ডেজ, কটন, ঠিক আছে। ব্যান্ডেজকে আমরা কি বানাতে পারি? গজ বানাতে পারি, ঠিক আছে। এরপরে কি আছে? জেসোকাইন জেলি, এটা হলো ইনজেকশন, এই সলিউশন বলা হয়, ইনজেকশন বলা হয়। হ্যাঁ, এই ইনজেকশন, জেসোকাইন ইনজেকশন, এটারই জেলি আছে। এটার কি আছে? জেলি মানে বুঝেন তো কি? নরম যে রুটি না, ইনজেকশন কেন? জেলি ব্যবহার করতে হবে এখানে। কীভাবে? জেলি অবশ করার জন্য, পিসিল করার জন্য। হ্যাঁ, ওটা জেলি, জেসোকাইন জেলি, এটাতে জেলি, এটা হলো ইনজেকশন না, ওটা জেলি। জেলি হচ্ছে রুটির সাথে যে জেলি খান, ওই জেলির মলমের সাথে একটা টিউব আছে, জেলি টিউব পাবে। জেসোকাইন, লিডোক্লেইন হাইড্রোক্লোরাইড, আসল নাম হলো। কেউ যে হ্যাঁ হ্যাঁ, তারপরে হেক্সিসল তো চিনেন, ওই যে সবুজ। হ্যাঁ, এটা পুশ করা লাগবে না, এটা না, ওটা জেলি। এই ফর্মেরই 3 ফর্মে পাওয়া যায় এটারই। এটা ইনজেকশন, পানি, সলিউশনের মতো, আরেকটা আছে স্প্রে। এই ওষুধই কি আছে? স্প্রে। আরেকটা আছে জেল, আরেকটা আছে গেছে জেল, একটা ইনজেকশন। আচ্ছা, আমি আসতেছি, ওটা তো দেরি করার কোনো প্রশ্নই আসে না। তারপরে কি আছে? মাইক্রোপোর, এইটা। এরপরে আছে ইউরোব্যাগ। ইউরোব্যাগ মানে প্রস্রাব যেখানে জমা থাকবে, প্রস্রাব জমা থাকবে, ভরে যাবে, এটা বের করে আপনাকে প্রস্রাব ফেলবে। ও সার্জিক্যাল টেপ বলা হয় যেটা, এর ভালো নাম হলো মাইক্রোপোর, ঠিক আছে। এখন আসেন আমরা কিভাবে পদ্ধতিটা ব্যবহার করি। সার্জিক্যাল টেপ, এর ভালো নাম হলো মাইক্রোপোর। মাইক্রোপোর, মাইক্রোপোর, সার্জিক্যাল টেপ। হয়েছে? এখন আমরা কিভাবে কি করব, ঠিক আছে। এখন আমরা কিভাবে কি করব? হেক্সিসোল, যে নীল ওষুধটা আছে না, হ্যান্ড রাব, যেটা তোর করোনার মধ্যে, ওটা একটা বাসায় আছে। এখন আসেন আমরা কিভাবে এটা কি করব। 10 মিনিট নামাজ পড়তে হবে আমার, পরে সামনের ক্লাসে আবার ওই যে ওষুধ লিখে দেবো, পরে আলোচনা হবে। দেখেন, প্রথমে রুগীকে শোয়া নেব, ঠিক আছে। কোন রুগী? যে রুগী যে অস্থির হইতে প্রস্রাবের কারণে, এই রুগীকে শোয়া নেওয়ার পরে বলবো যে আপনার প্রস্রাবের রাস্তায় নল ঢুকালে আপনার প্রস্রাবটা বের হয়ে যাবে, আপনার আরাম পাবেন, ঠিক আছে। এটা বলে নিতে হবে রুগীকে। এরপরে রুগী আমার হ্যান্ড রাব করে নেবে, হেক্সিসোল দিয়ে হ্যান্ড রাব করে নেয়, আমরা হ্যান্ড গ্লাভস করবো, ঠিক আছে। হ্যান্ড গ্লাভস করার আগে এই জিনিসগুলো আমরা রেডি করে নেবো, যেমন পানি, সিরিঞ্জে নিয়ে, ডিস্টিল ওয়াটার নিয়ে এখানে রাখবো, তারপরে জেসোকাইন জেলিটা রাখবো,
এরপরে যেই জিনিসগুলো আর্টারি ফরসেপটা এখানে রাখবো, কটনটা রাখবো বা ব্যান্ডেজটা রাখবো, ঠিক আছে। রাখার পরে ব্যান্ড গ্লাস পরার পরে আমরা কি করব, ওই জায়গাটা পরিষ্কার করে দেবো গজ দিয়ে। ওই যে অঞ্চলে ইয়া করবো হেক্সিসল দিয়ে ওই অঞ্চলটা কী করবো, পরিষ্কার করে নেব, ঠিক আছে। এরপরে আমাদের কাজ হবে এই ক্যাথেটার এবং এইটা আমরা রেডি করা, ঠিক আছে। এই ক্যাথেটার আর এটা রেডি করা, এটা 2টা কাগজে মোড়ানো থাকে। কয়টা বললে? 2টা কাগজে মোড়ানো থাকে। এই 2টা কাগজ কেউ খুলে দিবে, তখন আপনি ছাড়া এটাতে কি যেন কেউ হাত না দেয়, ঠিক আছে। এটা স্টেরাইল করা থাকে, খালি হাত লাগানো যাবে না। আপনার হ্যান্ড গ্লাভস পরা আছে, আপনি লাগাতে পারবেন, ঠিক আছে। আর কেউ যেন না লাগায়, হ্যাঁ। তাহলে এই হ্যান্ড গ্লাভস নিয়ে আমি এটা ধরবো। ধরার পরে এইখান থেকে একটা পলিথিনের ছিঁড়া থাকে, খোলা থাকে, এর মাথায় প্লাস্টিক থাকে, খুলে আমরা এই বরাবর এটা সেট আপ করে নেব। কী করে নিলাম? সেট করে নিলাম, ঠিক আছে। এখন আমরা পড়াতে যাব, ঠিক আছে। তাহলে পড়াতে গেলে ওই জায়গাটা আমরা পেনিসটা কী করব, ধরবো, ঠিক আছে। তার আগে যে জেলিটা আছে আমাদের, এই জেলিটা কী করব, এই জেলিটা ওই পেনিসের যে মাথা আছে, প্রস্রাবের রাস্তার মাথায়, ওইখানে একটু মুখটা খুলে ছিদ্র করে লাগাই নেব। আর এইখানে এই মাথায় একটু লাগাই নেব, ঠিক আছে। ওইখানে একটু লাগাই দেবো, এইখানে একটু লাগাই দেবো। লাগা দেওয়ার পরে আমার যে ইয়াটা আছে, ফরসেপটা আছে, এই ফরসেপটা ধরবো, ধরে ডান হাতটা ধরবো। আর পেনিসটা এভাবে আছে, খাড়া করা আছে, আমরা এভাবে পড়ে আছে, আমরা এইভাবে ধরবো, ঠিক আছে। একটু বরাবর করব, ঠিক আছে। বরাবর করে আমরা এই রাস্তাটা ফাঁক করে এইভাবে আস্তে আস্তে কী করব, ঢুকাই দিতে থাকি, ঠিক আছে। ওনাকে বলবো রুগীকে আস্তে আস্তে শ্বাস নেন, ধরে না ধরে। হ্যাঁ, এর চেয়েও ডবল মোটা, এটার তার চেয়েও মোটা আছে প্রস্রাবের রাস্তা। না না, ওই যে অজ্ঞানের জন্য যে ব্যথা যাতে কম পায়, যে চোখেন জেলে লাগাইতেছি এতে ব্যথা কম পাবে এবং ওই জায়গাটা কি হবে, পিচ্ছিল হয়ে যাবে, চলে যাবে আরাম। কিসের নর্মাল ইরেকশানের দরকার না, ইরেকশান তো হবে না, ইরেকশানে থাকবে না, এমনি এভাবে পড়ে থাকবে, ওটা উঠাবে, উঠায় শক্ত করে ধরবেন আপনি। বাম হাত গ্লাভস পরা আছে, বাম হাতটা দিয়ে এভাবে ধরবে, ধরে বরাবর করবে, ঠিক আছে। বরাবর করে ঢোকাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢোকাতে পারবে। এটা আপনি বরাবর এভাবে ধরবেন, এই যে পড়ে আছে না, এভাবে ধরবেন, বরাবর ধরলেই ঢোকানো যাবে। সঙ্গে সঙ্গেই লাগাতে পারবেন, সঙ্গে লাগাতে পারবেন, কোনো সমস্যা। যতটুকু দিতে পারেন দিলেন, ওইখানে থাকলো, আবার এখানে একটু লাগাই নিলেন, বাস। ওই আসল প্রশ্নটা ঢুকাতে থাকলাম, ঠিক আছে। কতটুকু ঢুকাবো এই বললো প্রশ্ন। হ্যাঁ, ঢুকাতে থাকবো, কতটুকু ঢুকাবো। এই যে পেনিস, মনে করেন পেনিস এতটুকু, এই অংশটুকু পেনিস বরাবর ইউরেথ্রা, এরপরে অংশটুকু যাবে এতটুকু, ঠিক আছে। তাহলে যে প্রস্রাবের টু থার্ড ঢুকাবেন, 2/3। কীভাবে ঢুকানো হবে এটাই দেখেন, তাহলে বুঝতে পারবেন কতটুকু ঢুকাবেন নিজে। এই যে ইউরেথ্রা, ঠিক আছে, পেনিসের রাস্তা এখন গেছে, ঠিক আছে, এই রাস্তা পর্যন্ত গেছে। তারপরে আপনি ঢুকাতে থাকবেন, এই অংশটুকু মনে করেন থাকলো, এর ভিতরে থাকলো, ঠিক আছে। একটু বেশি ঢুকালে, যেটাকে বলি আমরা যখন এই রাস্তা ঢুকাবে তখন এই আসে ইউরিনারি ব্লাডারে যাওয়ার সাথে সাথে দেখেন ফুকার আছে, এই দিয়ে যে ইয়াটা আছে, ছিদ্রটা আছে, এই ছিদ্রটা দিয়ে প্রস্রাবটা চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এটা টেকনিক। আপনাকে 2/3 ঢুকালেন, ঠিক আছে, বা একটু কম, অর্ধেকের একটু বেশি, ছোট বড় হতে পারে, স্বাভাবিক। এখানে এই টেকনিক আছে, এই টেকনিকটা হলো প্রস্রাব গেলে সাথে সাথে দেখবেন যে প্রস্রাবের একটি পানি চলে আসে, আইসে এই পানিটা এই ব্যাগ পর্যন্ত অতিক্রম করা পর্যন্ত টেকনিক। এই ব্যাগে এসে পৌঁছে আপনি স্টপ করেন,
মানে কি এখানে পৌঁছেছে মানে এই জায়গাতে পানি আসছে মানে কি এটা ইউরিনারি ব্লাডারের মধ্যে চলে গেছে। তারপরে আমি একটু বেশি ঢুকাই দিলাম, ঠিক আছে, যে ওইদিকে থাকার পরে মানে ওইখানে চলে আসছে, তখন আমি কি করে দিলাম, স্টপ করে দিলাম, ঠিক আছে। স্টপ করে দেওয়ার পরে তখন এটাকে আটকানোর জন্য, এটা তো আবার যদি ছেড়ে দিই আবার চলে আসবে না, যে রাস্তায় বেরোচ্ছে সে রাস্তায় চলে আসবে। এটাকে আটকানোর জন্য তখন এইভাবে আমরা এই সিরিঞ্জে 10 ml সিরিঞ্জে পানি নিয়ে রাখবো। দেখেন এই চ্যানেল কি ফাঁকা আছে না, এই চ্যানেল ফাঁকা আছে, এই চ্যানেলের মধ্যে দিয়ে আমরা এই সিরিঞ্জটা ঢুকাই দেবো, একটু পেঁচ দিই, শক্ত করে চাপ দিয়ে একটু পেঁচ ঘুরাইয়া ঢুকাই দেবো, ঠিক আছে। তাহলে ওইখানকার পিস্টনটা খুলে যাবে, খুললে তারপরে আমরা যখন চাপ দিব শক্ত করে আস্তে আস্তে যে চাপটা দিব, হ্যাঁ 10 ml, নিম্নে 8 ml, 8 ml এর কম না। এই চাপ রাখাই খুলতে হবে, এই চাপ রাখাই খুলে দেবো, ঠিক আছে। ডিস্টিল ওয়াটার ঢুকালে দেখেন ওই ভিতরে পাইপ ঠিক আছে, দেখেন ছিদ্র, এটা আসে এই যে রাস্তা, এই রাস্তাতে আটকে যাবে, বুঝতে পারছেন। এখন এই রাস্তা যত টানবেন ওটা ছিঁড়ে তারপরে বের হবে, এর আগে বের হবে না, একবারে মাংস টাংস নিয়ে চলে বুঝতে পারছেন। এটা দিয়ে আমরা কি করলাম, আটকে দিলাম, ঠিক আছে। এরপরে যাতে হ্যাঁ পোস্টের গ্ল্যান্ড থাকে বরাবর, পোস্টের গ্ল্যান্ডটা ওর উপরে পড়ে থাকে না, ও থাকে বরাবর। যেমন আমরা যে শ্বাস নালী আছে না, এটা ওই ইউরিনারি ব্লাডারে চলে গেছে। কোথায় গেছে, এই প্রস্রাবের যে ইউরিনারি ব্লাডার, আমাদের প্রস্রাব থলি আছে না, ওই প্রস্রাব থলির মধ্যে যাবে, এই মুখটা যাবে কোথায়, প্রস্রাব থলির উপরে এই অবস্থান করবে, ওই পোস্টের গ্ল্যান্ডের সাথে এর কোনো ইয়া না, প্রস্রাব থলির মধ্যে থাকবে সে। আবার ওই নল, প্রস্রাব থলি থেকে নল, এখানে ফাঁকালো জায়গা না, এখানে বক, আর এদিকে চিকন না, এদিকে নলটা চিকন না, নালিটা চিকন না, এই এই ইয়ার মধ্যে থাকবে, থলির মধ্যে থাকবে, এটা নলের মধ্যে যাতে বের হয়ে আসতে না পারে, এই থলির মধ্যে ভাসমান থাকবে এভাবে। ওটা যাতে ওই প্রস্রাবের থলির মধ্যেই থাকে, এই এই মাথাটা যাতে ওই নল দিয়ে বের হয়ে না চলে আসে। আগে আপনি হাসপাতালে আপনি ছিলেন, এরা তো যাবে হাসপাতালের কথা আছে না। এরা আপনি বাই করতে পারবেন না, এরা হাসপাতালে রেফার করে দিতে হবে, তাহলে রেফার। প্রস্রাবের যে সলিটা, যেমন এটা আমাদের বলিটা, এটার মধ্যে যে দুটো বিচি থাকে, ওইটা ছাড়া কি বাকি যে অংশটা আছে ওইটার মধ্যেই পানিটা থাকে, আমরা যে ও আল্লাহ, তাকে এটা উপরে থাকে, এটাই তার মাথায় কিডনি ইয়া করলাম না। এটা হলো এখান থেকে ইউরিনারি ব্লাডার, বুঝতে পারছেন। এখানে কিডনি হলো প্রস্রাব তৈরি করবে, আয়সা জমা হবে, এটা ইউরিনারি ব্লাডার। এর নাম কি, প্রস্রাব থলি। থলি মানে বুঝেন, থলি মানে কি, ব্যাগ, ব্যাগ। সারা প্রতিনিয়ত আমাদের প্রস্রাব তৈরি হইতেছে, এই প্রস্রাব তৈরি হইতে 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 জমা হবে এখানে আসে, কারণ প্রস্রাব তৈরি হবে আর বাইরে হবে, তাহলে তো মানুষ তো খালি প্রস্রাবই করতে থাকবে, তবে এখানে প্রস্রাব তৈরি হবে, জমা হবে। 500 ml এর ব্যাগ আছে, কি আছে, ব্যাগ আছে, ওই ব্যাগের মধ্যে জমা থাকবে। 200 থেকে 300 ml এর মধ্যে যদি আসে ভরে এই ব্যাগটা, তখন এই ব্রেনে সিগন্যাল চলে যায় যে প্রস্রাব করতে হবে, তোমাকে কি করতে হবে না। কেউ বলে, অন্য কেউ বলে প্রস্রাব লাগলে কেউ জানায় নাকি আপনার প্রস্রাব করতে হবে। হ্যাঁ, এই থলির মধ্যে প্রস্রাব এসে জমা হবে, তখন যাই বসবেন, তখন এই 200 ml বলেন, 250 ml বলেন, প্রস্রাব বের হয়, হয় না, হয় না, এটা তো কেউ বলা লাগে না। তাহলে ওইটা হলো প্রস্রাবে, আমরা অংশ হলো এইটা, আর ওই যেটা বলতেছেন ওইটা তো আলাদা সাবজেক্ট, ওর মধ্যে কি সম্পর্ক, এই তো প্রস্রাবের সাথে সম্পর্ক, ঠিক আছে। এ আয়সা এখানে থাকবে, এই থলির মধ্যে থেকে যাবো,
অর্থাৎ থলিতে যে প্রস্রাবগুলো জমা হয়েছে এই প্রস্রাবগুলো বের হইতে পারতেছে না যে কোনো কারণে, তখন এই প্রস্রাবের মধ্যে এই থলি আছে, তা আমি নল ঢুকাই দিছি, নল দেওয়া ভিতর দিয়ে ছিদ্র দেওয়া বের হয়ে চলে যেতেছে, বুঝতে পারছেন? আর এটা ফুলানোর অর্থ হলো এখানে আটকে থাকবে, এই থলির মধ্যে যাতে এই নলটা এই মুখটা থাকে, ঠিক আছে? এই হলো আটকে থাকার জন্য। এখন খুলতে হবে। এনসিসি যে আমরা দৃষ্টি ওয়াটারে দেবো, এনসিসি তো আমরা লাগানোর পরে তো